ভাগীরথীর শান্ত স্রোতে কান পাতলে আজও যেন শোনা যায় এক হারানো সাম্রাজ্যের দীর্ঘশ্বাস। এই সেই মাটি যেখান থেকে একসময় এক আঙুলের ইশারায় নিয়ন্ত্রিত হতো বাংলা, বিহার আর ওড়িশার ভাগ্য। মুর্শিদাবাদ কেবল একটি শহরের নাম নয়, এটি ক্ষমতার এক নিপুণ দাবার ছক, যেখানে সিংহাসনের মোহ আর বেইমানির বিষে নবাবরা পরিণত হয়েছিল সাধারণ বোড়েতে। আর একটি মাত্র ভুলের মাসুল হিসেবে গোটা ভারতবর্ষ ডুবে গিয়েছিল ২০০ বছরের পরাধীনতার নিকষ অন্ধকারে। এই শহরের প্রতিটি ইটে গাঁথা আছে উত্থান আর পতনের এক মহাকাব্যিক আখ্যান। চলুন আজ সময়ের পর্দা সরিয়ে ইট পাথরের পলেস্তরা খসিয়ে হেঁটে আসি পুরনো রাজধানীর সেই বিস্তৃত অলিগলি দিয়ে। এই ভিডিওটায় আমরা যেমনভাবে নিজেদের মতো ঘুরেছিলাম, মানে একটু আলিস্যি সঙ্গে নিয়ে, তেমনভাবেই তুলে ধরছি মুর্শিদাবাদকে। ফলত কম্প্যাক্ট ট্যুর প্ল্যান হিসেবে এটা রেকমেন্ডেড নয়, তবে সব কিছু ঘুরে দেখার পর যেরকম মনে হয়েছে সেই অনুযায়ী একটা ট্যুর প্ল্যান অন্য একটা ভিডিওতে দেব। আপাতত শুরু করি আমাদের জার্নির এই নতুন যুগলবন্দি। কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার সবথেকে সহজ বিকল্প হলো ট্রেন, আর সেই ট্রেনগুলোর মধ্যে সবথেকে ভালো হলো হাজারদুয়ারি এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে সকাল 6:30 ছেড়ে মুর্শিদাবাদ পৌঁছে যায় সকাল 10:10। ঘুরতে আসার জন্য সবথেকে ভালো অপশন এটাই, ফেরার জন্য এই ট্রেনটাই বেস্ট। আর গাড়িতে এলে ঘন্টা 6 রাস্তা, সেক্ষেত্রে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে রানাঘাট হয়ে মুর্শিদাবাদ। পথে পড়বে পলাশী, সেই বিখ্যাত পলাশী। তবে ট্রেনে এলে এই পলাশী দেখে যাওয়াটা একটু চাপের। আমাদের যাওয়ার দিন রাস্তায় প্রচুর কাজ চলছিল, জায়গায় জায়গায় জ্যাম, ফলত পলাশী পৌঁছতেই সময় লেগে গিয়েছিল প্রায় 6 ঘন্টা। এখন আমি দাঁড়িয়ে আছি পলাশীতে। মুর্শিদাবাদ শহরটা ঢোকার আগে এই পলাশী পড়ে। আমার ঠিক পেছনেই রয়েছে পলাশীর সেই বিখ্যাত মনুমেন্ট। এই সেই পলাশী যেখানে রবার্ট ক্লাইভের সাথে যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় হয় 23শে জুন 1757। এই সেই জায়গা যেখান থেকে সম্পূর্ণ বদলে যায় ভারতবর্ষের ইতিহাস। যেখানে পলাশীর যুদ্ধের স্মৃতিসৌধ রয়েছে, সেখান থেকে 300 মিটার মতো হেঁটে আসার পরে এখানে আরেকটা স্মৃতিসৌধ রয়েছে, যেখানে সিরাজউদ্দৌলার আর্মি চিফ মীর মদন এবং তার দুজন কমান্ডার, তাদের স্মৃতিসৌধ এখানে তৈরি হয়ে রয়েছে। বলা হয় পলাশীর যুদ্ধে যখন সবাই নবাব সিরাজের বিরুদ্ধে গিয়েছিলেন, এই মীর মদন কিন্তু সিরাজের পক্ষে দাঁড়িয়েছিলেন, তার সাথে তার সৈন্যদলের সেনাপতিরাও ছিলেন। মীর মদন রবার্ট ক্লাইভের যে ট্রুপ, তাদের সাথে ভয়ানক যুদ্ধ করেন এবং শেষে কামানের গোলার আঘাতে মারা যান। পলাশী থেকে মুর্শিদাবাদের রাস্তা অনুযায়ী দূরত্ব প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগার কথা ম্যাক্সিমাম ঘন্টা দেড়েক, কিন্তু রাস্তা তৈরি হওয়ার জ্যাম ঠেলে যতক্ষণে হোটেলে পৌঁছলাম ততক্ষণে রোদের তেজ বিকেলমুখী। আমরা যে হোটেলে ছিলাম সেটার নাম হোটেল হিস্টোরিক্যাল, হাজারদুয়ারি থেকে মিনিট 5 হাঁটাপথ, সিরাজউদ্দৌলা সরণিতে। চেক ইন সেরে একটু ফ্রেশ হয়েই দুপুরের খাবার খেতে চলে এলাম ওদের নিচের রেস্টুরেন্টে। একে ক্লান্তি, তার ওপর দুপুর গড়ানো বিকেলে ভাত, ফলত অবধারিত ঘুম। আর কি, তবে ঘুমোতে যাওয়ার আগে একবার হোটেলের রুমটা দেখিয়ে নিই চটজলদি। এক ঘন্টার ঘুমে সন্ধে নেমে এলো, ফলত হোটেল থেকে বেরিয়ে এদিক ওদিক হেঁটে ঘুরে তারপর একটু চা খেয়ে সময় কাটালাম। আর শেষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তাও আবার হাজারদুয়ারি রেস্টুরেন্টে।
পরের দিন সকাল সকাল মানে ওই 10টা নাগাদ নিজেকে বহু কষ্টে ঘুম থেকে তুলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাটরা মসজিদ দেখতে। মুর্শিদাবাদের পথে পথে কান পাতলে আজও শোনা যায় নবাবী আমলের সেই হারিয়ে যাওয়া পদধ্বনি। এখন আমরা এসে দাঁড়িয়েছি এমনই এক প্রাচীন আর ঐতিহাসিক স্থাপত্যের সামনে, যার পরতে পরতে লুকিয়ে আছে এক প্রবল ক্ষমতাশালী নবাবের চরম বিনয়ের গল্প। জায়গাটার নাম কাটরা মসজিদ। সাল 1723। বাংলার মসনাদে তখন মুর্শিদ কুলি খাঁ, যার নাম থেকে সেদিনের মকসুদাবাদ নাম পাল্টে হয়েছিল আজকের মুর্শিদাবাদ। বাংলার সেই প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁর নির্দেশে তৈরি হতে শুরু করল এই বিশাল লাল ইটের ইমারত। কাটরা কথার অর্থ হল বাজার বা পান্থশালা। সে যুগে এটি শুধুমাত্র একটি উপাসনালয় ছিল না, ছিল এক বিশাল শিক্ষাকেন্দ্র। চারপাশে সারি সারি দোতলা ঘরগুলোয় একসময় থাকতেন প্রায় 700 জন আবাসিক। একসঙ্গে তাঁরা যখন কুরআন পাঠ করতেন, তৈরি হতো এক গমগমে পরিবেশ। আকাশছোঁয়া 4টে বিশাল মিনার ছিল এই মসজিদের পাহারাদার। 1897 সালের এক ভয়াবহ ভূমিকম্প 2টো মিনার কেড়ে নিলেও বাকি 2টো আজও কালের সাক্ষী হয়ে সগর্বে দাঁড়িয়ে আছে। তবে এই মসজিদের সবথেকে আবেগঘন গল্পটা লুকিয়ে আছে ওই মূল প্রবেশ পথের সিঁড়ির ঠিক নিচে। প্রবল প্রতাপশালী নবাব মুর্শিদ কুলি খাঁয়ের শেষ ইচ্ছে ছিল তাঁকে যেন এই সিঁড়ির নিচেই সমাহিত করা হয়, কারণ তিনি চেয়েছিলেন মসজিদে আসা সাধারণ পুণ্যার্থীদের পায়ের পবিত্র ধুলো যেন প্রতিদিন তার সমাধির ওপর ঝরে পড়ে। একজন নবাবের এমন আত্মিক বিনয় অভাবনীয়। ইতিহাস এখানে শুধু ইটের পাঁজর নয়, ইতিহাস এখানে আজও কথা বলে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাটরা মসজিদের ঠিক পেছনে যে বাগানটা রয়েছে সেই বাগানে। মুর্শিদ কুলি খাঁ কিন্তু এই কাটরা মসজিদকে শুধু মস্ক বা মাদ্রাসার জন্য বানাননি, বানিয়েছিলেন দূর দূরান্ত থেকে যখন মানুষ আসবেন তাদের থাকার জায়গা হিসাবেও। এরপর আমরা পৌঁছে গেলাম জাহান কোষা কামানের সামনে। এই কামানের ইতিহাস কিন্তু কাটরা মসজিদের চেয়েও বেশি পুরনো। আমি এখন দাঁড়িয়ে আছি জাহান কোষা কামানের সামনে। ফুটি মসজিদ যদি বাংলার নবাবদের এখানে সৃষ্টি করা একটা অন্যতম পুরনো স্থাপত্য হয়, তাহলে এই জাহান কোষা কামান কিন্তু আরও বেশ অনেকটা পুরনো। প্রায় ফুটি মসজিদ তৈরির 90 বছর আগে তৈরি হয়েছিল এই জাহান কোষা কামান। 1637 সালে যখন বাংলার সুবেদার ছিলেন ইসলাম খান, তখন সেই ইসলাম খানকে শাহজাহান নির্দেশ দেন এই জাহান কোষা কামান তৈরি করার জন্য। নাম থেকেই যেটা বোঝা যায়, এই কামান তৈরি করেছিলেন বাংলাদেশের এক কারিগর জনার্দন কর্মকার। এই যে কামানটা দেখছেন, এটা প্রায় 17.5 ফুট লম্বা, এটা বেশ লম্বা আর কি। আর এটা নাকি অষ্টধাতুর তৈরি, আর ওজন প্রায় 7,500 কেজির কাছাকাছি। কিভাবে এটাকে নিয়ে যাওয়া হতো কোনো জায়গায় আমার কোনো আইডিয়া নেই। আর এর থেকে যখন গোলাগুলি করা হতো, সে কি ভয়ঙ্কর অবস্থা হতো ভাবলেই কেমন একটা লাগছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের এর পরের গন্তব্য ফুটি মসজিদ। উর্দু শব্দ ফতের অর্থ হল মারা যাওয়া বা পালিয়ে যাওয়া। নাসিরি রাজবংশের শেষ নবাব সরফরাজ খান এই মসজিদের নির্মাণ শুরু করলেও তা সম্পূর্ণ হওয়ার আগেই মারা যান। ফলত লোকমুখে এই মসজিদের নাম হয় ফতি মসজিদ বা ফুটি মসজিদ। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, ফলত তার মৃত্যুর পর সিংহাসনের মূল দাবিদার ছিলেন তার জামাতা সুজাউদ্দিন। অথচ মুর্শিদ কুলির নিজের ইচ্ছে ছিল সিংহাসনের অধিকার সরাসরি আসুক তার পৌত্র এবং সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খাঁয়ের কাছে। সেই মতো সরফরাজ সিংহাসন দখল করলেও তার পিতা সেই ক্ষমতা দখলের জন্য যুদ্ধ ঘোষণা করেন। পিতা পুত্রের যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য মুর্শিদ কুলি খাঁয়ের স্ত্রী তখন সরফরাজকে সরে দাঁড়াতে বলেন এবং বাংলার নবাব হন সুজাউদ্দিন। সুজাউদ্দিনের মৃত্যুর পর সরফরাজ সিংহাসনে বসলেও তখনকার আজিমাবাদ বা এখনকার পাটনার নাজিম আলীবর্দী খাঁ
তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গিরিয়ার যুদ্ধে তাকে পরাজিত ও হত্যা করেন। বাংলার নবাবদের বিরুদ্ধে হওয়া কুখ্যাত দুটি ষড়যন্ত্রের মধ্যে প্রথমটি কিন্তু এটি। সরফরাজের মৃত্যুর পর বাংলায় নাসিরি রাজবংশের পতন হয় এবং শুরু হয় আফসার রাজবংশের। আর এই মসজিদ পড়ে থাকে অসম্পূর্ণ, অর্ধনির্মিত অবস্থাতেই। আপাতত আমরা এই যে সরফরাজ খাঁয়ের বানানো ফতি মসজিদের মধ্যে রয়েছি। ফতি মসজিদ, যেটাকে লোকাল ভাষায় অনেকে ফুটি মসজিদও বলেন। তো বলা হয় এটা নাকি রাতারাতি প্রায় 1400 মানুষ মিলে বানানোর চেষ্টা করেছিলেন। এই এতটাই তৈরি হয়েছিল, তারপরে কিন্তু আর তৈরি হয়নি। এটা অ্যাজ ইট ইজ পড়ে আছে, আর এটা মেনটেন্ডও হয় না। এইটুকু অংশ যেটুকুর মধ্যে হাঁটাহাঁটি করছি এটুকুই পরিষ্কার। এটা দৃশ্য তো দেখে মনে হবে দেওয়াল, কিন্তু এটার ওপর দিয়ে একটা খুপড়ি রয়েছে যেটা দিয়ে উঠে চলে যাওয়া যায়। এখানেও একটা তাই একইভাবে ওই দিক দিয়ে ওপরে উঠে যাওয়ার রাস্তা রয়েছে। এগুলো বড় বড় দরজা, কিন্তু নিচে নামার কোনো বন্দোবস্ত নেই। এই তিনটি জায়গা দেখে আমরা রওনা দিলাম মুর্শিদাবাদের নর্থ ক্লাস্টার বা উত্তরের দিকে দেখার জায়গাগুলির উদ্দেশ্যে, যা শুরু হবে কাঠগোলা বাগানবাড়ি থেকে। এদিকের রাস্তা দিয়ে যেতে যেতে একসময় দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। চারপাশে সর্ষে ক্ষেত আর তাল গাছ, সামনে পুকুর, পাশ দিয়ে রেল লাইন চলে যাওয়া এই সুন্দর জায়গাটা সকালের খাবার খাওয়ার জন্য একেবারে আদর্শ। ডিম টোস্ট, ঘুগনি আর চা দিয়ে আমাদের খিদের পারদ কিছুটা নামিয়ে রওনা দিলাম কাঠগোলা বাগানবাড়ির দিকে। মুর্শিদাবাদের ইতিহাস মানেই শুধু নবাবী আমল নয়, তার সমান্তরালে চলে এক দারুণ বিজনেস এম্পায়ারের গল্প। এই যেমন কাঠগোলা বাগানবাড়ি। 1780 সাল নাগাদ লক্ষ্মীপত সিং দাগর যখন এই 250 বিঘার সাম্রাজ্য সাজাতে শুরু করেন, তখন সেটা ছিল স্রেফ আভিজাত্যের লড়াই। লক্ষ্মীপত, জগপত, মহিপত আর ধনপত, এই 4 ভাইয়ের হাত ধরেই গড়ে ওঠে আজকের এই ভিন্টেজ প্রাসাদ। কেউ বলেন এখানে কাঠের কারবার চলতো, তাই নাম কাঠগোলা। আবার কারুর মতে বাগানের কাঠগোলাপের গন্ধে মম করত চারপাশ, তাই এমন নাম। এই প্রাসাদের নিচের তলাটি এখন একটি মিউজিয়াম। শোকেসে রাখা প্রাচীন গয়না, রূপোর বাসন, নবাবী পোশাক আর বিরল সব বন্দুক, আসবাব, বাসনপত্রে ভরা সেই মিউজিয়াম যেন আজও সেই রাজকীয় সময়ের সাক্ষ্য দেয়। শোনা যায় বাগানের গোপন সুড়ঙ্গ দিয়ে নাকি সরাসরি ভাগীরথীর ঘাটে বা জগৎ শেঠদের বাড়ি পৌঁছে যাওয়া যেত। এই প্রাসাদের দেওয়ালগুলো যেমন নবাব হাসান আলীর জলসা দেখেছে, তেমন সাক্ষী থেকেছে ব্রিটিশদের ষড়যন্ত্রেরও। এমনকি লোকমুখে শোনা যায় বাগানের এক পুরনো কুয়ো থেকে পাওয়া গুপ্তধনেই নাকি সেজে উঠেছিল এই অপূর্ব বাগানবাড়ি আর শ্বেত পাথরের জৈন মন্দির। আমি এখন বসে আছি মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত জায়গা কাঠগোলা বাগানবাড়ির সামনে। এই কাঠগোলা বাগানবাড়ি বলা হয় এক জৈন দুগার পরিবার, তারা 1800 শতকে এই বাগানবাড়ি নির্মাণ করেন। আর একটা বিষয় যে এনাদেরকে বলা হয়, এনারা কিন্তু জগৎ শেঠ পরিবারের খুব ক্লোজ লোক ছিলেন। আর এখানে যে ওই কুয়াটা দেখলাম আমরা, সেই কুয়োটা ছিল এখান থেকে জগৎ শেঠদের বাড়ি যাওয়ার একটা গোপন সুড়ঙ্গ। এই কাঠগোলা বাগানবাড়ির মধ্যেই রয়েছে একটি চিড়িয়াখানা। চাইলে আপনি এই চিড়িয়াখানাটি দেখে নিতে পারেন। কাঠগোলা থেকে জগৎ শেঠের বাড়ি যাওয়ার জন্য আমরা একটা টোটো ধরলাম। বাংলার ইতিহাসে তারা যতটা না পরিচিত ধন সম্পদের জন্য, তার চেয়েও বেশি বিতর্কিত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা ষড়যন্ত্রের জন্য। আমরা অনেকেই মনে করতাম জগৎ শেঠ বুঝি একজনের নাম, কিন্তু আসলে এই নামটি একটি পারিবারিকভাবে পাওয়া উপাধি, যার অর্থ ওয়ার্ল্ড ব্যাংকার। এই সাম্রাজ্যের কারিগর ছিলেন মানিক চাঁদ, যিনি ঢাকা থেকে ব্যবসা শুরু করে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সাথে মুর্শিদাবাদে এসে থিতু হন। কিন্তু এই পরিবার খ্যাতির চূড়ায় পৌঁছয় মানিক চাঁদের দত্তক পুত্র ফতেহ চাঁদের হাত ধরে। 1714 সালে মোগল সম্রাট মাহমুদ শাহ তাকে জগৎ শেঠ উপাধিতে ভূষিত করেন।
শুনলে অবাক হবেন, সেই সময় বাংলার জমিদার এমনকি নবাবরাও কর মেটানোর জন্য এই পরিবারের ঋণের ওপর নির্ভর করতেন। তৎকালীন মোগল সাম্রাজ্যের সবচেয়ে ধনী পরিবার ছিল এই পরিবারই। সরকারি রাজস্ব সংগ্রহ থেকে শুরু করে নিজস্ব ট্যাঁকশালে সোনার বা রূপার মুদ্রা তৈরি সবই ছিল তাঁদের নিয়ন্ত্রণে। কিন্তু মুদ্রার উল্টোপিঠ ছিল অন্ধকার। পলাশির যুদ্ধে ইংরেজদের অর্থ যোগান দেওয়া থেকে শুরু করে নবাব সিরাজের পতন, সবকিছুর পিছনেই ছিল জগৎ শেঠদের কূট চাল। শেষ রক্ষা অবশ্য হয়নি। বক্সার যুদ্ধের পর নবাব মীর কাসেম এই ষড়যন্ত্রের প্রতিশোধ নিতে পরিবার প্রধানকে দুর্গের ওপর থেকে নদীতে ফেলে মৃত্যুদণ্ড দেন। জগৎ শেঠদের আদি এবং প্রধান প্রাসাদটি ছিল মুর্শিদাবাদের মহিমাপুরে, ভাগীরথী নদীর একেবারে তীরে। সেই সময় সেই প্রাসাদটি এতই বিশাল আর কারুকার্যময় ছিল যে অনেকে একে রাজপ্রাসাদের চেয়েও বেশি জাঁকজমকপূর্ণ বলে মনে করতেন। কিন্তু ভাগীরথী নদীর প্রবল ভাঙনে সেই আদি প্রাসাদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন আমরা যে বাড়িটি দেখছি সেটি আসলে জগৎ শেঠ পরিবারেরই একটি অংশ বা শাখা বাড়ি। এটি মূলত একটি সুন্দর জৈন মন্দির এবং সংলগ্ন কিছু স্থাপনা। তবে পর্যটকদের জন্য এটিকেই এখন জগৎ শেঠের বাড়ি হিসেবে দেখানো হয়। আমরা এখন জগৎ শেঠের বাড়ি বা যেটাকে এখন মিউজিয়াম বানানো হয়েছে সেই পুরো মিউজিয়ামটা ঘুরে এসে এখন ঠিক বেরোবার দরজার সামনে বসে আছি। এখন যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি জগৎ শেঠদের নসিপুরের বাড়ি, এবং এই নসিপুরের বাড়ি পুরো বেশিরভাগ বাড়ি সব একতলা বাড়ি, একটি দোতলা বাড়ি রয়েছে, আর সুড়ঙ্গ কেটে তলায় দুটি ঘর রয়েছে। ভেতরে ঢোকার জন্য বা মিউজিয়াম দেখার জন্য যে টিকিট রয়েছে সেটা হচ্ছে 30 টাকা, আর আপনি ভেতরে ঢুকে যদি সঙ্গে কোনো গাইডকে নিতে চান তাহলে তিনি 70 টাকা নেবেন। এই আপাতত ঘোরা হয়ে গেল, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। জগৎ শেঠের বাড়ি থেকে বেরিয়ে আমরা একটু হেঁটেই পৌঁছে গেলাম নসিপুর রাজবাড়ি। বাংলার ইতিহাসে এমন এক রাজপ্রাসাদ আছে যেখানে একই সাথে শোনা যেত মন্দিরের শঙ্খধ্বনি আর বন্দীদের করুণ আর্তনাদ, আর সেই রাজপ্রাসাদই হল নসিপুর রাজবাড়ি। 1776 সালে ব্রিটিশদের কুখ্যাত রাজস্ব সংগ্রাহক দেবী সিংহ প্রায় 9 লাখ টাকা ব্যয় করে তৈরি করেছিলেন এই বিলাসপুরী। শুনলে শিউরে উঠতে হয়। 76-এর মন্বন্তরের সেই হাহাকারের দিনেও দেবী সিংহ প্রজাদের ওপর চালিয়েছেন নির্মম অত্যাচার। ইনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান, মানে বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। ব্রিটিশের হয়ে খাজনা কর আদায় করতেন। যে প্রজারা না দিতে পারত নির্মমভাবে অত্যাচার করে আদায় করতেন বলে ইতিহাসে এই দেবী সিংকে কুখ্যাত ডাকাত দেবী সিং নামে পরিচিত। প্রাসাদের পরতে পরতে মিশে আছে এক অদ্ভুত বৈপরীত্য। এক পাশে দাঁড়িয়ে আছে শ্রীরামচন্দ্রের এক বিশাল মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই লুকিয়ে আছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, কুখ্যাত ফাঁসি ঘর, যার সিলিং থেকে আজও ঝুলছে সেই লোহার শিকল। জনশ্রুতি আছে অবাধ্য প্রজাদের এখানে ফাঁসি দিয়ে নিচের এক গুপ্ত কুয়োর মাধ্যমে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেয়া হতো। আজ অবশ্য সেই হাড়হিম করা দিন নেই। 1856 সালে রাজা কীর্তিচাঁদ প্রাসাদটি সংস্কার করেন, যা বর্তমানে একটি সমৃদ্ধ জাদুঘর। দেবী সিংহের ব্যক্তিগত আসবাব থেকে শুরু করে কর আদায়ের দুর্লভ দলিল সবই এখানে সংরক্ষিত রয়েছে। আপনি যদি ইতিহাসের রোমাঞ্চ আর গা ছমছমে পরিবেশের সন্ধানে থাকেন, তবে নসিপুর রাজবাড়ির এই ধর্ম আর দণ্ডের বিচিত্র সহাবস্থান আপনাকে স্তব্ধ করে দেওয়ার মতোই। আমরা এখন রয়েছি নসিপুর রাজবাড়িতে। এবারে শুরুর যে দিকটা, ওনাদের যে দেবোত্তর এস্টেট যেটা এখনও, যেখানে ওনাদের মন্দিরটা, সেই দেবোত্তর এস্টেটের পেছন দিকেই আমরা এখন রয়েছি। এখানে দুটো জিনিস বলার, এক হচ্ছে যে বাইরে টিকিট রয়েছে 20 টাকা করে প্রতিজন, আর আপনি যদি চান তাহলে এখানেও একজন গাইডকে সঙ্গে নিতে পারেন। এখানে গাইডের জন্য লাগবে আপনার 50 টাকা। আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম। এরপরে বেরোনোর সময় আমরা দেখব হচ্ছে মিউজিয়ামটা। তো চলুন যাওয়া যাক।
নসিপুর রাজবাড়ি ঘুরে দেখার পর ঠিক পাশেই নসিপুর আখড়া দেখে নিলাম দূর থেকেই। আমাদের পরবর্তী গন্তব্য ছিল নেমোখারাম দেউড়ি। আমরা এখন দাঁড়িয়ে আছি নেমোখারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের তোরণের সামনে। এই জায়গাটাই ছিল নবাব মির্জাফরের প্যালেস। এই প্রাসাদের ভেতরেই সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর সেই মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন মির্জাফরের পুত্র মিরন। আর তার দৌলতেই, মানে এই যে এই কুকর্ম, এই যে বিশ্বাসঘাতকতা, সেই দৌলতেই এই দরজার নাম নেমোখারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের দরজা। এই ভেতরটাতে কি আছে একটু গিয়ে দেখা যাক। আরে না না, উনি নন। উনি তো ঘোড়ার গাড়ি ছাড়া বেরোতেন না। ইনি ইমামবাড়ার দেখাশোনা করেন। আচ্ছা, এইটাকে মানে এটা এখন ইমামবাড়া করে দেওয়া হয়েছে, তাই তো? এই যে মূল নেমোখারাম দেউড়ি বা বিশ্বাসঘাতকের তোরণ পেরিয়ে এসে যে ভেতরের যে রাস্তাটা রয়েছে, সেখানে খানিকটা আসার পরে ডান দিকে যে বিশাল জায়গাটা, সেখানে অ্যাকচুয়ালি মির্জাফরের প্রাসাদ ছিল। যিনি ঢুকলেন তিনি বললেন নবাবের প্রাসাদ ছিল। এখন নবাব মির্জাফরের যে বাসস্থান ছিল, যে প্রাসাদ ছিল, সেই প্রাসাদটির স্থানে একটি ইমামবাড়া রয়েছে। তো সেই ইমামবাড়ার মধ্যেই কিন্তু সমাধিস্থল রয়েছে নবাব মির্জাফরের। এবং সেই কারণেই যখন এই গেটটার সামনে আপনি আসবেন, যেটা লোহার গেট, সেখানে কিন্তু লেখা আছে জাফর নবাব হাউস। এটাই সেই বিখ্যাত মির্জাফর বা তার বংশধরদের বাড়ি ছিল। এখন এখানে ইমামবাড়া তৈরি হয়েছে। 1757 সালের 2রা জুলাই এই স্থানেই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর পতন ঘটে বাংলার আরেকটি রাজবংশ, অর্থাৎ আফসার রাজবংশের। আফসার রাজবংশের পরে বাংলার ক্ষমতায় আসেন নাজাফি রাজবংশ, আর সেই রাজবংশের প্রথম রাজা ছিলেন নবাব মীর জাফর। আমাদের এর পরের গন্তব্য জাফরাগঞ্জ সিমেট্রি। চলুন। এই নেমোখারাম দেউড়ি বা জাফরাগঞ্জ সিমেট্রি ঘোরার সময় ইতিহাসের পক্ষপাত কিছুটা ঝুঁকে পড়ে নবাব মির্জাফরের দিকে। সেই গল্পে নবাব সিরাজ খলনায়ক। সময়ের মতো গটগটিয়ে সোজা হেঁটে চলে গেলেও জনশ্রুতি সময়ের পিছনে হেলতে দুলতে হেঁটে চলা এক স্থূলকায় স্মৃতি। আমরা সেদিন যখন জাফরগঞ্জ সিমেট্রিতে পৌঁছলাম ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। এদিকে আজিমুন্নেসা বেগমের সমাধিক্ষেত্রও ততক্ষণ বন্ধ। ফলত পরের দিন সকালে আবারও ঘুরে দেখেছিলাম এই জায়গাগুলো। জাফরাগঞ্জ সিমেট্রির একটা বিশদ ভিডিও আলাদা করে পরে দেব, যেটা বেশ ইন্টারেস্টিং। পরের দিন ছিল শুক্রবার, ফলত হাজারদুয়ারি বন্ধ। সুতরাং আমাদের যাত্রা শুরু হলো আজিমুন্নেসা বেগমের সমাধি দেখা দিয়ে। হাজারদুয়ারির রাস্তা ধরে অল্প এগোলেই পৌঁছে যাওয়া যায় আজিমুন্নেসা বেগমের কবরে। অনেকে এই কবরকে জীবন্ত কবরও বলেন। বিখ্যাত কাটরা মসজিদের অনুকরণেই 1734 সালে এখানে একটা সুদৃশ্য মসজিদ বানানো হয়েছিল, কিন্তু একসময় ভূমিকম্পে পুরো মসজিদটাই ভেঙে পড়ে। এখন সেই পুরনো দিনের জৌলুসের মধ্যে থেকে বাগানে ঘেরা শুধুমাত্র একটা বড় প্রবেশদ্বারই অবশিষ্ট রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আজিমুন্নেসা বেগমের কবরের সামনে। আজিমুন্নেসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খাঁয়ের স্ত্রী। আজিমুন্নেসাকে নিয়ে কিন্তু অনেক 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 মিথ চালু আছে। এখানে অনেকে অনেক কথা বলেন। বলা হয় তার এমন কিছু রোগ ছিল যে কারণে তাকে বাচ্চাদের কলিজা খেতে হতো, কলিজা বা হৃৎপিণ্ড খেতে হতো, এবং সেই কারণে আশেপাশের লোকজন এই সমস্ত জানতে পেরে তাকে জীবন্ত কবর দিয়ে দেন এখানে। তো সেই কারণে এটাকে অনেকে আবার জীবন্ত কবর বলেন, যদিও ঐতিহাসিক তথ্য অন্য কথা বলে। বলা হয় তিনি অত্যন্ত ধার্মিক এবং দয়ালু প্রকৃতির ছিলেন এবং তার পিতার মতোই তিনি চেয়েছিলেন তার এ জন্মের পাপ যাতে পরজন্মে গিয়ে ধুয়ে যায়,
এবং সেই কারণেই তিনি একটি মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের ঠিক সিঁড়ির তলায় তার নিজের কবরস্থান তৈরি করেন, যাতে মসজিদে যে সমস্ত মানুষরা যাচ্ছেন তাদের পায়ের ধুলো তার কবরে এসে পড়ে, ঠিক তার পিতা মুর্শিদ কুলি খাঁয়ের মতো। আজকে মসজিদের আর কিছু নেই, একটা ধ্বংসাবশেষ বা বলা চলে শুধুমাত্র গেটটি রয়েছে আর তার সাথে রয়েছে তার কবর। আগের দিন যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল, তাই জাফরাগঞ্জ সিমেট্রি ভালো করে দেখা হয়নি। আজ আবারও ঢুকে পড়লাম সিমেট্রিতে। তবে না জানা থাকলে এই সিমেট্রিতে মির্জাফরের কবর ছাড়া আর কিছু আলাদা করে বোঝা যাবে না। ফলত একজন গাইডের সাহায্য নিলে ভালোই লাগবে। এমনিতে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার গাইডদের বেশিরভাগেরই ইতিহাসের গল্পে কিছু প্রচলিত বেনজল থাকেই, কিন্তু গল্প তো গল্পই, শুনতে ভালো লাগে। জায়গাটার নাম রেখেছিলেন নবাব মির্জাফর। ওনার আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরগঞ্জ বলে জানা হয়, পুরো এলাকার নাম। প্রায় 1100 সমাধি রয়েছে এখানে। এই সমাধিক্ষেত্র নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেব এই চ্যানেলে, যেটা দেখলে আরও বিশদে জায়গাটা নিয়ে জানা যাবে। জাফরাগঞ্জ সিমেট্রির ঠিক উল্টো দিকেই রয়েছে জাফরাগঞ্জ মসজিদ। মসজিদের ওপর খোদাই করা পার্সিয়ান লেখা থেকে জানা যায় শাহ এ আলমগীর এ গাজী অর্থাৎ ঔরঙ্গজেবের সময়কালে, অর্থাৎ 1660 থেকে 1698 সালের মধ্যে এই মসজিদ তৈরি হয়েছিল। এখান থেকে বেরিয়ে আমাদের লক্ষ্য এখন গঙ্গার ওপার। ফলত গাড়ি নিয়ে সোজা জিয়াগঞ্জ আজিমগঞ্জ ফেরিঘাট। এই ফেরি পারাপার করার জন্য একটা টিকিটের প্রয়োজন। গাড়ি প্রতি 150 টাকা করে নেওয়া হয়। এই দিকের পেরোনোটা কিন্তু ঠিক স্টিমার নয়, একটা নৌকোর ওপর গাড়ি তুলে সেটা পারাপার করতে হয়। ঘাট পার করে আসার পর দেখলাম এদিকের রাস্তা কিন্তু খুবই সরু। জায়গায় জায়গায় পাশাপাশি দুটো গাড়ি পেরোনোর মতো চওড়া নয়। সবচেয়ে সমস্যাজনক হলো স্টেশন লাগোয়া রাস্তা, ভয়ানক ভিড় আর বেশ সরু। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম চার বাংলা মন্দিরের দিকে। আমি এখন রয়েছি চার বাংলা মন্দিরের সামনে। মুর্শিদাবাদের ওই দিকের একরকম হিস্ট্রি, এই দিকেও আর একরকম হিস্ট্রি। আসলে এই যে ভাগীরথীর এই পাড়টা, এই পাড় কিন্তু বীরভূম, বাঁকুড়া এগুলোর সাথে যুক্ত, যে কারণে এই দিকের পাড়টাকে বলা হতো রাঢ় পাড়, আর ওই দিকটাকে সম্ভবত বাগড়ি পাড় বলা হয়। তো চলুন ঢুকে দেখা যাক চার বাংলা মন্দির। মুর্শিদাবাদের বড় নগর ভাগীরথী নদী থেকে মাত্র কয়েক পা দূরে দাঁড়িয়ে আছে বাংলার স্থাপত্যের এক চরম নিদর্শন, চার বাংলা মন্দির। 1750 সালে নাটোরের রানী ভবানীর হাতে গড়া এই মন্দির চত্বরটি আজও আমাদের পোড়ামাটির শিল্পের এক জীবন্ত বিস্ময়। নাম চার বাংলা হলেও আসলে এটি 4টি আলাদা মন্দিরের এক চমৎকার বিন্যাস। একটি চৌকো চত্বরের চারিদিকে 4টি মন্দির একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে। বাংলার সেই চিরপরিচিত দোচালা কুঁড়ে ঘরের আদলে তৈরি এই মন্দিরগুলো দেখলেই মনে হয় যেন সময় থমকে আছে 18 শতকে। কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এই মন্দিরের দেওয়ালে। এখানকার টেরাকোটার বা পোড়ামাটির কাজ দেখলে স্রেফ থমকে যেতে হয়। ইটের ওপর খোদাই করা রয়েছে রামায়ণ মহাভারতের যুদ্ধ, বিষ্ণুর দশাবতার আর দেবী দুর্গার নানান রূপ। এমনকি সেই সময়ের সাধারণ মানুষের জীবনযাত্রাও ফুটে উঠেছে এই ইটের কারুকাজে। বিষ্ণুপুরের টেরাকোটার মতোই এখানকার সূক্ষ্মতাও কোনো অংশে কম নয়, বরং অনেক জায়গায় এর আদি রূপ আজও একদম অমলিন। মজার বিষয় হলো 4টির মধ্যে প্রতিটি মন্দিরে 3টি করে খিলানওয়ালা প্রবেশপথ আছে, আর ভেতরে রয়েছে 3টি করে শিবলিঙ্গ, অর্থাৎ 4 মন্দির মিলিয়ে মোট 12টি শিবলিঙ্গ। উত্তর ও পশ্চিমের মন্দির দুটিতে টেরাকোটার সূক্ষ্ম কাজ থাকলেও পূর্ব দিকের মন্দিরে দেখা যায় চুন বালির প্রলেপ বা পঞ্চের কাজ, যা এক কথায় অনন্য। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই চত্বরটিকে এখন সুন্দর করে সাজিয়ে রেখেছে। শান্ত স্নিগ্ধ এক বাগানের মাঝে দাঁড়িয়ে থাকা এই চার বাংলা মন্দির শুধু ধর্মের নয়, বাঙালির শিল্পবোধ আর আভিজাত্যের এক নীরব সাক্ষী।
একসময় ভাগীরথী নদী এই মন্দির থেকে বেশ কিছুটা দূরে থাকলেও আজ মন্দির থেকে মাত্র 15-20 ফুট দূরে। নদী ক্রমাগত তার গতিপথ পাল্টাচ্ছে, যা এই হেরিটেজ স্থাপত্যের জন্য একটা বড় হুমকি। চারবাংলা মন্দিরের পর এবার আমাদের গন্তব্য ছিল কিরিটেশ্বরী মন্দির। আবারও সেই কয়েক কিলোমিটার সরু রাস্তা পেরিয়ে তারপর আবার খানিকটা বড় রাস্তা দিয়ে আসার পরে আমরা পৌঁছলাম কিরিটেশ্বরী মন্দির। ততক্ষণে পেটে টান পড়েছে, ফলত গরম গরম চপ, বেগুনি, মুড়ি, লঙ্কা দেখে আগে পেটের পুজো সেরে ফেললাম। খিদে পেয়েছিল প্রচণ্ড, তো কিরিটেশ্বরী মন্দিরে নেমেই যেটা দেখলাম চপ আর মুড়ি পাওয়া যাচ্ছে। আর চপ মুড়ি হচ্ছে আমার যে কোনো বোরডামের অব্যর্থ ওষুধ, যদিও সেটা চপ মুড়ি এবং জল। চপের কোনো বিকল্প নেই। মুর্শিদাবাদে এসে চপের অভাব যেটা বোধ করছিলাম গত 2 দিন ধরে, আজকে সেই অভাবটা পূরণ হলো। চপগুলো খেতে কিন্তু বেশ ভালো। সত্যি কথা বলতে এখানে আসার আগে অবধি জানতাম না যে এখানে 2টি কিরিটেশ্বরী মন্দির রয়েছে। আমরা আপাতত যেখানে এসে পৌঁছেছি সেটি কিরিটেশ্বরী গুপ্ত মন্দির। এই গুপ্ত মন্দিরেই পূজিত হয় পীঠ বস্তু বা দেবী সতীর কিরিট বা মাথার মুকুট। সপ্তদশ শতাব্দী পর্যন্ত মূল মন্দিরেই পীঠ বস্তু থাকত, আর এই গুপ্ত মন্দিরের জায়গায় অর্থাৎ কিরিটকণা গ্রামে দেবীর পূজারীদের 170টি পরিবার বাস করত। একটি সাধারণ ঘরের মতো মন্দির তৈরি করে তার মধ্যে ব্রহ্মশিলাকে রাখা হয়, যাতে মন্দিরটিকে পূজারীদের ঘরের থেকে আলাদা না করা যায়। কিরিটেশ্বরী গুপ্ত মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম পুরনো কিরিটেশ্বরী মন্দিরের দিকে। ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হল এই কিরিটেশ্বরী মূল মন্দির। শত শত বছর ধরে মুর্শিদাবাদ শাসন করা কোনো নবাবই কিন্তু এই মন্দিরের গায়ে আঁচড় কাটেননি, বরং মোগল সম্রাট আকবর নিজেই এই মন্দিরের রক্ষণাবেক্ষণের ভার দিয়েছিলেন লালগোলার রাজা ভগবান রায়ের হাতে। এমনকি মন্দিরের পিছনের পুকুরটিও নাকি নবাবদেরই খনন করা। স্থানীয় মুসলিম পরিবারগুলোর মন্দিরের জন্য জমিদান করা, মন্দিরের কমিটিতে তাদের থাকা, অংশগ্রহণ করা আজও প্রমাণ করে যে কিরিটেশ্বরী কেবল একটি হিন্দু তীর্থ নয়, বরং বাংলার সম্প্রীতির এক অটুট প্রতীক। কিরিটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খোশবাগে, সেই বিখ্যাত খোশবাগ যেখানে শায়িত আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং তার মাতামহ আলীবর্দী খাঁ। আমরা এখন রয়েছি খোশবাগে। বলা হয় যে এখানে আগে গোলাপের বাগান ছিল, আর সেই গোলাপের খুশবু বা সুগন্ধ থেকেই এই জায়গাটার নাম হয় খোশবাগ। এই খোশবাগে 34টির মতো কবর রয়েছে। জায়গাটা বিশাল বড়, এবং পুরো জায়গাটা পেরিয়ে যাওয়ার পরে, ধাপে ধাপে জায়গাটা পেরিয়ে যাওয়ার পরে শেষে জামে মসজিদের অনুকরণে তৈরি একটি মসজিদ রয়েছে। আমি একটা ছোট ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি যেটার কোনো চালা নেই। এরকম এর পরে আরেকটা স্পেস আছে, এবং তারপরে শেষে ঠিক মসজিদের আগে রয়েছে আরেকটি চালা যেটি ঘরের মতো। সেই ঘরের একদম মধ্যিখানে রয়েছে আলীবর্দী খাঁয়ের সমাধি, আর আলীবর্দী খাঁয়ের ঠিক পাশে রয়েছে সিরাজউদ্দৌলার সমাধি। একমাত্র সিরাজের সমাধিতেই ফলক রয়েছে, আর কোনো সমাধিতে কোনো ফলক নেই। ভাগীরথীর এই পারেই ছিল সিরাজের রাজপ্রাসাদ হিরাঝিল, যা আজ তলিয়ে গেছে নদীর বুকে। শুধু আফসার রাজবংশের স্মৃতি হিসেবে থেকে গেছে এই খোশবাগ। ওপারের জাফরাগঞ্জ সিমেট্রির মতোই এপারের এই খোশবাগ নবাব আলীবর্দী খাঁর পারিবারিক সমাধিস্থল। ওপারে কিল্লা নিজামাতে থাকাকালীন অবকাশ সময় কাটানোর জন্য এপারের এই গোলাপ বাগানে আসতেন আলীবর্দী খাঁ, আর সেই গোলাপের খুশবু বা সুগন্ধ থেকেই এখানে নাম হয় খোশবাগ। এই সমাধিক্ষেত্রের মূল ঘরটির ঠিক মাঝখানে রাখা রয়েছে নবাব আলীবর্দী খাঁয়ের সমাধি। ঠিক তার পাশে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার সমাধি, এবং তার ঠিক নিচে তার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি। একমাত্র নবাব সিরাজের সমাধির ওপরেই নাস্তালিক লিপিতে তার নাম, উপাধি, মৃত্যুর তারিখ লেখা আছে। নবাব সিরাজউদ্দৌলা খান বাহাদুর হায়বাত জং। চাইলে গাইড নিতে পারেন, তবে তার সব গল্পকে ইতিহাস বলে ধরে নেবেন না যেন।
খোশবাগ থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল রোশনীবাগ। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, ফলত তার মৃত্যুর পর সিংহাসনের মূল দাবিদার ছিলেন তার জামাতা সুজাউদ্দিন। বাংলার দ্বিতীয় নবাব মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা সুজাউদ্দিনের সমাধিস্থল এই রোশনীবাগ। বলা হয় সম্রাট সুজাউদ্দিনের প্রিয় সময় কাটানোর ছিল এই রোশনীবাগ, আর নিজের মৃত্যুর 1 বছর আগেই নাকি তিনি এই সমাধি নির্মাণ করিয়েছিলেন। এই পথেই পড়ে সিরাজের প্রাসাদ হীরাঝিল। বেশ কষ্ট করে পৌঁছলে প্রাসাদের দেওয়ালের কিছু অংশ বা ভিত দেখতে পাওয়া যায়, তবে সন্ধে নেমে আসছে বলে আর সেদিকে যায়নি। ভাগীরথীর ওপার ঘুরে দেখার পর আমরা আবারও গাড়ি নিয়ে নৌকোয় করে নদী পার করে এপারে ফিরে এলাম। এবার আমাদের গন্তব্য মতিঝিল। একসময় এই মতিঝিল ছিল ভাগীরথী নদীরই অংশ। ভূগোলের ইতিহাস তাকে অশ্বক্ষুরাকৃতির হ্রদে পরিণত করেছে। মতিঝিলের ঘসেটি বেগমের যে প্রাসাদটি সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মূল ফটক প্রায় ভগ্নপ্রায় হলেও নতুন একটি গেট তৈরি করা হয়েছে। এটি বর্তমানে মতিঝিল প্রকৃতি তীর্থ নামে একটি পার্ক ও বিনোদন কেন্দ্র। সুবিশাল এই পার্ক সন্ধ্যের পরে খুব সুন্দর লাগলেও দেখার বলতে দেখেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো। 38খানা গ্রামের এই দেশের বহু জায়গায় আমি ঘুরেছি, কিন্তু আমি বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। আজ ফেরার দিন। সকাল সকাল উঠে ব্যাগ গুছিয়ে চেক আউট করে হোটেলের জায়গাতে গাড়ি রেখেই বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ বললেই যে ছবি মাথায় ভেসে আসে সেই ট্রেডমার্ক হাজারদুয়ারি দেখতে। তবে তার আগে একটু স্বাস্থ্যকর ব্রেকফাস্ট সেরে নিলাম রাস্তার মোড়েই। এই মোড়েই রয়েছে ত্রিপোলিয়া গেট। এই কদিনে কিছু না হলেও 12-10 এই গেট দিয়ে যাতায়াত করলেও সেটা আলাদা করে দেখায়নি, কারণ এই ত্রিপোলিয়া গেট হাজারদুয়ারি কমপ্লেক্সের মধ্যেই পড়ে। আজকে আমাদের জার্নির শেষ দিনে আমরা হাজারদুয়ারির কম্পাউন্ডটা ঘুরতে বেরিয়েছি। অনেকেই এটা করেন যে সমস্ত ঘোরাঘুরি করার পর ফিরে যাওয়ার পথে হাজারদুয়ারি দেখে যান। হাজারদুয়ারি আমাদের হোটেল থেকে খুব কাছেই। তো এই হাজারদুয়ারি কমপ্লেক্সের মধ্যে প্রথম যে জায়গাটা সেটা হলো এই আমার পেছনে যে ত্রিপোলিয়া গেট। বলা হয় যখন এই জায়গাটা নবাবের কোর্টইয়ার্ড ছিল তখন এই রাস্তা দিয়ে বিহার এবং ওড়িশার রাজারা আসতেন বা নবাবরা আসতেন, তাদেরকে এখানে কিন্তু স্বাগত জানানো হতো। এই যে ত্রিপোলিয়া গেটের ওপরে যে তলাটা রয়েছে সেখানে ঘর রয়েছে, সেখানে থাকার বন্দোবস্তও ছিল। ওপরে যে একটা ফাঁকা মতো মঞ্চ মতো জায়গা রয়েছে সেখানে অনেকে বাজনা বাজাতেন এবং সেখান থেকে ফুল দেওয়া হতো বা এরকম কথা রয়েছে। এই গেটটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মেনটেন্ড হয়, কিন্তু এটা রোজ ইউজের একটা গেটের মধ্যেই। আর একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি, ত্রিপোলিয়া গেটের ঠিক সামনে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা একটু গিয়ে দুভাগে ভাগ হয়ে গেছে। তার একটা গেট ওড়িশা গেট আর একটা গেট বিহার গেট। মানে বুঝতেই পারছেন ওড়িশা এবং বিহারের নবাবদের জন্য এই গেট দুটো কিন্তু তৈরি করা হয়েছিল। ত্রিপোলিয়া গেট থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেই পড়বে হাজারদুয়ারি মেন গেট। কাউন্টার থেকে টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম এই সুবিশাল চত্বরে। এই হাজারদুয়ারি কিন্তু বাংলার নবাবরা স্বাধীন থাকার সময় তৈরি হয়নি, বরং ইংরেজ শাসন শুরু হওয়ার বেশ কিছু পরে এই প্রাসাদ নির্মাণ শুরু হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি প্যালেসের সামনে। অনেকেই ভাবেন হাজারদুয়ারি প্যালেস সিরাজউদ্দৌলার সঙ্গে যুক্ত, কিন্তু না। এই হাজারদুয়ারি প্যালেস তৈরি করা হয় সিরাজউদ্দৌলার মৃত্যুর প্রায় 72 বছর পরে। তৈরি করেন নবাব নাজিম শাহ। হাজারদুয়ারি প্রাসাদ ভারতের সমৃদ্ধ স্থাপত্য ও ঐতিহাসিক ঐতিহ্যের এক অসামান্য নিদর্শন। 1837 সালে নবাব নাজিম হুমায়ুন ঝার জন্য ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রাসাদটির নামের অর্থ হল হাজার দরজাযুক্ত প্রাসাদ। মজার ব্যাপার হলো এই হাজারটি দরজার মধ্যে বেশিরভাগ দরজাই কিন্তু আদতে নকল দরজা, যেগুলোকে দূর থেকে দেখলে আসল বলে মনে হতে বাধ্য। আর এই নকল দরজা তৈরির উদ্দেশ্য ছিল অনুপ্রবেশকারী বা শত্রুদের বিভ্রান্ত করা। ভাগীরথী নদীর তীরে এক বিশাল এলাকা জুড়ে এই চমৎকার 3তলা ভবনটিতে ইতালীয় স্থাপত্যশৈলীর সুস্পষ্ট প্রভাব দেখা যায়।
বর্তমানে এই প্রাসাদটির 2টি তলা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটি বিশাল জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে প্রবেশ করার জন্য রয়েছে স্বল্প মূল্যের টিকিট। আমরা এখন হাজারদুয়ারির বাইরে বেরিয়ে এলাম। ভেতরে মিউজিয়ামটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর জিনিসপত্র রয়েছে এবং অরিজিনাল জিনিসপত্র রয়েছে। বেশ খানিকটা সময় লাগবে ঘুরে দেখতে, কিন্তু এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স বলতে পারি। যদি প্রতিটা জিনিস ধৈর্য ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝা যায় ভালো, আর যদি আপনি সেই অর্থে ইতিহাস না জেনে থাকেন তাহলে এখানে একজন গাইডকে সঙ্গে নিয়ে নিতে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু গাইড রয়েছেন যাদেরকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি ঘোরেন তাহলে অন্তত সঠিক তথ্য পাবেন বলে মনে হয়। হাজারদুয়ারি প্রাসাদ থেকে বেরিয়ে এসে এরপরে আমরা আশেপাশে এই কমপ্লেক্সের মধ্যে আর যে জায়গাগুলো রয়েছে, নিজামত ইমামবাড়া বা ক্লক টাওয়ার, এই জায়গাগুলো আরও ঘুরে দেখব। চলুন একে একে যাওয়া যাক। হাজারদুয়ারি মিউজিয়াম থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া। এটি মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি অত্যন্ত পবিত্র প্রার্থনাস্থল এবং ভারতের অন্যতম বৃহৎ ইমামবাড়া। 1848 খ্রিস্টাব্দে নবাব মনসুর আলী খাঁয়ের হাত ধরে এটি নির্মিত হয়েছিল। একসময় ঠিক এই জায়গাতেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল নবাব সিরাজ উদ দৌলা তৈরি করা পুরনো ইমামবাড়াটি। কিন্তু 1842 এবং 1846 সালের 2টি ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই পুরনো ইমারতটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে সেই ধ্বংসস্তূপের ওপরেই নতুন রূপে গড়ে তোলা হয় আজকের এই নিজামত ইমামবাড়া। নিজামত ইমামবাড়া দর্শনের পর হাজারদুয়ারি চত্বরে পা রাখলেই আপনার নজর কাড়বে আরও 3টি বিস্ময়কর ঐতিহাসিক নিদর্শন: পুরনো মদিনা মসজিদ, সুউচ্চ ঘড়িঘর এবং সুবিশাল বাচ্চেওয়ালি তোপ। এই পুরনো মদিনা মসজিদ সিরাজ উদ দৌলার নিজের হাতে তৈরি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো 1842 এবং 46 সালের ভয়াবহ আগুনে পুরনো ইমামবাড়া সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলেও সেই আগুন এই ছোট মদিনা মসজিদের কোনো ক্ষতি করতে পারেনি। কথিত আছে এই মসজিদের ভিত্তিমূলে পবিত্র মক্কা বা কারবালা থেকে আনা মাটি মেশানো হয়েছিল, যাতে সেকালে মক্কায় যেতে অসমর্থ স্থানীয় গরিব মানুষেরা এখানেই তীর্থের পুণ্য লাভ করতে পারেন। মদিনা মসজিদের ঠিক পাশেই উঁচু করে দাঁড়িয়ে আছে নজরকাড়া ঘড়িঘর বা ক্লক টাওয়ার, যাকে অনেকেই ভালোবেসে মুর্শিদাবাদের বিগ বেন বলে থাকেন। হাজারদুয়ারি প্রাসাদের ব্রিটিশ স্থপতির সহকারী বাঙালি স্থপতি সাগর মিস্ত্রির অসাধারণ নকশায় এটি তৈরি হয়েছিল। এই ঘড়ির বিশাল ডায়ালটি রাখা হয়েছে ঠিক পূর্ব দিকে, ভাগীরথী নদীর দিকে মুখ করে, যাতে একসময় নদীতে যাতায়াত করা নৌকার নাবিক ও যাত্রীরা দূর থেকেই সময় দেখতে পেতেন। 1500 শতকে তৈরি এই বিশালাকার কামানটির নাম এমন অদ্ভুত হওয়ার পেছনে রয়েছে এক শিউরে ওঠা জনশ্রুতি। শোনা যায় অতীতে এই কামান থেকে একবার গোলা ছোঁড়ার সময় এত শব্দ হয়েছিল যে চারপাশের বহু সন্তান সম্ভবা নারীর গর্ভপাত হয়ে যায়, আর সেই মর্মান্তিক ঘটনার পর থেকেই এই বিশাল কামানের নাম হয়ে যায় বাচ্চেওয়ালি তোপ। হাজারদুয়ারি চত্বরের বাইরে ভাগীরথীর তীরে রয়েছে হলুদ মসজিদ। এই হলুদ মসজিদ বা জারুদ মসজিদের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধের ঠিক আগেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলার তৈরি করা স্বাদের হিরাজিল প্রাসাদ কিংবা তার নির্মিত পুরনো ইমামবাড়া প্রায় সব কিছুই আজ কালের গর্ভে বা ষড়যন্ত্রের আগুনে বিলীন হয়ে গেছে। নবাবের স্মৃতি বিজড়িত যে কুটি কয়েক অক্ষত স্থাপত্য আজও মুর্শিদাবাদের বুকে টিকে আছে, তার মধ্যে এই হলুদ মসজিদ অন্যতম। হাজারদুয়ারি ও তার চারপাশের সব কিছু ঘুরে দেখার পর আমরা আবারও হোটেলে ফিরলাম। এবার সেরে ফেললাম চেক আউটের ফর্মালিটিসগুলো। তাই হোক, আমরা এখন চেক আউট করছি হোটেল হিস্টোরিক্যাল থেকে। ম্যানেজার বাবু মানে কানন বাবু একটি পেন আমাদেরকে গিফট করলেন, সুন্দর। এখানে থাকার অভিজ্ঞতা খুবই ভালো। মানে আমি ইদানিং যে কটা হোটেলে থেকেছি সেই জায়গা থেকে এই হোটেলটা আলাদা একটা জায়গাতেই, সেটা হচ্ছে সার্ভিসেস। মানে ওনার সামনে আমি বলছি না, এটা আমি কালকে ওনাকে রাত্রিবেলায় বলেছি যে এখানে সার্ভিসেস খুব ভালো। যদি থাকতে চান ওনাকে ফোন করে নিতে পারেন। এখানে 1500 থেকে শুরু করে ওপরের দিকে 3, 3.5, 4 হাজারের সমস্ত রুমস রয়েছে। একটা 6 বেডেড রুমও আমি দেখলাম,
আরও কিছু রুম দেখলাম যেগুলো বেশ ভালো। আমরা যেটা ছিলাম সেটা তো ডেফিনেটলি ভালো, সেটা সেকেন্ড ফ্লোরে। আর আমার যেটা বক্তব্য যে এলে এখানে থাকতে পারেন, তার কারণ এখান থেকে খুব সামনেই হাজারদুয়ারি, এটা একটা জায়গার একটা সুবিধা রয়েছে, পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে, সার্ভিস খুব ভালো। এই আর কি, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, এরপরে ওই পারে যাব, ওই পারে গিয়ে আমাদের ফেরার পালা। বেরোবার সময় আমরা দেখে নিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ওয়াসিফ মঞ্জিল। এই ওয়াসিফ মঞ্জিল নবাবী আমলের শেষ দিকের এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। এটি নিউ প্যালেস নামেও পরিচিত। বিংশ শতাব্দীর শুরুতে নবাব ওয়াসিফ আলী মির্জার নির্দেশনায় এবং ব্রিটিশ স্থপতি ভিভিয়ানের নকশায় এই অপরূপ প্রাসাদটি নির্মিত হয়। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ভবনে ইউরোপীয় ও দেশীয় স্থাপত্যের এক চমৎকার মেলবন্ধন চোখে পড়ে। প্রাসাদটি সেটির দৃষ্টিনন্দন খিলান, শ্বেতপাথরের সিঁড়ি এবং মনোরম কারুকার্যের জন্য বিখ্যাত। একসময় এটি নবাবের ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। এমনকি মুর্শিদাবাদের ছোটে নবাব তার ছোটবেলা কাটিয়েছেন এই প্রাসাদেই। পরে এই প্রপার্টি চলে যায় রাজ্য সরকারের অধীনে। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়াসিফ মঞ্জিলের দোতলার মধ্যে। এখানে তখনকার দিনের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু বেশিরভাগই আসবাবপত্র। কিছু বই রয়েছে, কিছু রয়েছে তখনকার দিনের অস্ত্রশস্ত্র। 1904 সালে এই প্যালেসটি তৈরি করেন নবাব ওয়াসিফ আলী মির্জা। এখানে মোটামুটি দেখার মতো অনেক জিনিসপত্র আছে, কিন্তু হাজারদুয়ারি বা অন্যান্য যে মিউজিয়ামগুলো ঘুরেছি সেগুলোর মতো নয়। এই মহলটি বেসিক্যালি প্রচণ্ড গ্র্যান্ডারাস, দারুণ সুন্দর, এবং ভাগীরথীর ঠিক প্রান্তে, কিনারায়, মানে বুঝতেই পারছেন এখান থেকে কি অপূর্ব লাগতো কোনো একটা সময়। মুর্শিদাবাদের সিংহাসনের বর্তমান অধিকারী মির্জাফরের 15তম বংশধর সৈয়দ রেজা আলী মির্জা বা ছোটে নবাব থাকেন এই কেল্লা নিজামতেরই একটি ঘরে। অত্যন্ত সাদামাটা জীবনযাপন করেন এবং এলাকাতেও তার বেশ সুনাম। এবার ফেরার পালা। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিয়ে নদী পার করে এবার শুধু মাইলের পর মাইল পিচ রাস্তা, যেন ইতিহাস থেকে একটু একটু ফিরে আসছি বর্তমানের দিকে। মুর্শিদাবাদের আরও কিছু ভিডিও দেব খুব তাড়াতাড়ি। আসলে আলিস্যি কাটিয়ে উঠে লেখা, ভিডিও এডিট করা, এসবের জন্য একটু বুস্টার লাগে, মানে ওই কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদি। সেগুলো ততক্ষণে সেরে ফেলুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।